আসসালামু আলাইকুম। আমি ফারহানা হাবিব, সরকারি শিক্ষক বেজরবাগ হাই স্কুল। আশা করি ছেলেমেয়েরা তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আসো আমরা আমাদের গণিত ক্লাস শুরু করি। তোমাদের আমরা গতদিন তোমাদের ভগ্নাংশ ভগ্নাংশ সমতুল পর্যন্ত আমরা ক্লাস করেছিলাম। সেখানে ভগ্নাংশ কি, ভগ্নাংশ কতবার, প্রথমে আমরা এটা ক্লাস করেছি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এগুলোর সংজ্ঞা, এবং আমরা উদাহরণের সাথে এবং বিভিন্ন চিত্রের সাহায্যে এগুলো বর্ণনা করেছিলাম, সেগুলো তোমাদেরকে বুঝিয়েছি। এখন যেটা তারপরে আমরা সমতুল ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়, ঊর্ধ্বক্রম অনুসারে কিভাবে সাজাতে হয়, সেগুলো আমরা শিখেছি। এখন আমরা আজ ভগ্নাংশের যোগ কিভাবে করতে হবে বা ভগ্নাংশের যোগ করার পদ্ধতিটা আমরা শিখব। এসো আমরা স্ক্রিনে যাই। দেখো, ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ আমরা কাকে বলবো বা ভগ্নাংশের যোগ আমরা কিভাবে নির্ণয় করব, তা আমরা এখন শিখব। দেখো চিত্রটা। আচ্ছা, সমহর আমরা ভগ্নাংশের যোগ তাকে বলবো বা ভগ্নাংশের যোগ করার সময় আমাদেরকে যে শর্তগুলো খেয়াল রাখতে হবে, যে অবশ্যই আমরা যে ভগ্নাংশগুলোকে যোগ করছি সেই ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট হতে হবে, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশেরই আমরা যোগ করব। যদি ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট না হয়, তাহলে আমাদেরকে প্রথমত ভগ্নাংশগুলোকে সমহরে পরিণত করতে হবে। এতে প্রথমে আমাদেরকে যেগুলো সমহর থাকবে না, সে আমাদের হরগুলোর লসাগু নির্ণয় করে সেগুলোর লসাগু যেটা আমরা পাবো সেটা দিয়ে প্রতিটা ভগ্নাংশের হরকে ভাগ করে যে ভাগফল পাবো সে ভাগফল আমরা লবের সাথে গুণ দিব। এভাবে আমরা যে লবটা পাবো প্রতিটা ভগ্নাংশ থেকে, সেই লবগুলো যোগ করে যে যোগফল পাবো এবং যে হরটা পাবো সেটাই হবে আমার যোগ, মানে ভগ্নাংশের যোগফল, বা সেটাই আমার ভগ্নাংশের যোগ। তাহলে আমরা বলতে পারি যে সমহর বিশিষ্ট কয়েকটি ভগ্নাংশের যোগফল হচ্ছে একটি ভগ্নাংশের হর, যার প্রদত্ত হর ভগ্নাংশের হর এবং লব প্রদত্ত ভগ্নাংশের লবগুলোর যোগফল হবে। অর্থাৎ যদি আমরা মানে যেটা প্রথমে বললাম যে আমরা তখনই ভগ্নাংশগুলোকে যোগ করব যখন আমরা এটাকে সমহর অবস্থায় পাবো। যদি তার সমহর অবস্থায় না থাকে, তাহলে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর জায়গায় নিয়ে যেতে হবে, তারপর আমরা ভগ্নাংশের যোগ শুরু করব। তাহলে এই পদ্ধতি অনুযায়ী আমি তোমাদেরকে ভগ্নাংশ করে দেখাচ্ছি। দেখো, আমরা প্রথমে একটি ভগ্নাংশ নিই। এখানে আমরা তিনটি ভগ্নাংশ নিয়েছি। একটা হচ্ছে 3/4 যোগ 7/8 যোগ হচ্ছে 15/12। গভীরভাবে লক্ষ্য করে দেখো, তিনটি ভগ্নাংশের হর এক নয়, অর্থাৎ সমহর বিশিষ্ট এরা নয়। অতএব এদেরকে আমাকে প্রথমে সমহরে পরিণত করতে হবে। সমহরে পরিণত করার নিয়ম গতদিন আমি একবার শিখিয়েছিলাম, আমি পুনরায় বর্ণনা করছি। দেখো, সমহর করার জন্য প্রথমে আমাদেরকে 4, 8, 12 লসাগু নির্ণয় করতে হবে। এর ফলে লসাগু যা আমরা পাবো সেই লসাগুটা দিয়ে আমরা প্রত্যেকটা হরকে, অর্থাৎ 3/4 4, 8, 12কে প্রথমে ভাগ দিব। যে ভাগফল পাবো তা আমরা লবে গুণ দিব। যেমন হচ্ছে যে ভাগফলটা পাবো সেটা 3 দিয়ে গুণ দিতে হবে। তারপর দ্বিতীয়বার যখন হচ্ছে আমরা
প্রথমে যখন আমরা 4 দিয়ে সেই লসাগুটার ভাগ দেব, সেই লসাগুটাকে তাহলে যা মান পাবো তাকে আমরা 3 দিয়ে গুণ দিব। তারপর 8 দিয়ে আমাদেরকে পুনরায় সেই যে হরটা মানে আমরা যে লসাগু নির্ণয় করে যেটা পাবো সেটাকে 8 দিয়ে ভাগ দিব। যে ভাগফলটা পাবো সেটা আমরা 7 দিয়ে গুণ দিব। পুনরায় তাকে 12 দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দিতে যে ভাগফল পাবো সে ভাগফলটা আমরা 5 দিয়ে গুণ দিব। এইভাবে যে গুণফলগুলো নির্ণয় হবে সেই গুণফলগুলোর পরে যে নতুন লব আমরা পাবো সেগুলোকে আমরা যোগ করব। যোগফল যেটা নির্ণয় হবে সেটাই আমার ভগ্নাংশের যোগ হবে। আমরা এবার এই পদ্ধতিতে করি। তাহলে আমাদেরকে প্রথমে 4, 8 এবং 12 লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় পদ্ধতি যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি তাই এখানে আমি দেখাচ্ছি না, আমি সরাসরি নির্ণয় করে যা পাওয়া যাচ্ছে সেটাই দেখাচ্ছি। আমরা এক্ষেত্রে মানে ভগ্নাংশগুলো যদি লসাগু নির্ণয় করি তাহলে এখানে আসবে হচ্ছে 24। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে 24কে 4 দিয়ে ভাগ দিতে হবে। প্রথম ভগ্নাংশ 3/4, তাহলে প্রথম ভগ্নাংশের আমার হর হচ্ছে 4। তাহলে আমাকে লসাগু 4 যেটা আমরা সমহর করার জন্য লসাগু নির্ণয় করেছি, তাহলে এটাকে প্রথমে ভাগ দিতে হবে। যে ভাগফল পাবো সেটা আমরা 3 দিয়ে গুণ দিব। এরপর 8 কে 4 দিয়ে ভাগ দিব। এর ফলে যে ভাগফলটা পাবো সেটাকে আমরা 7 দিয়ে গুণ দিব। তারপর আমরা পুনরায় 12 দিয়ে, তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে 12, তাহলে 12 দিয়ে আমরা 24কে ভাগ দিব। ভাগের ফলে যে ভাগফলটা পাবো ভাগ করে নিয়ে সেটাকে আমরা তোমার লবের সাথে গুণ দিব। অর্থাৎ 5 আছে আমাদের, গুণ দিব। গুণফল যেটা পাবো তারপরে আমরা যোগ দিব। আমরা আগিয়ে যাই কিভাবে করছি দেখো। 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হবে হচ্ছে 6। তাহলে আমার লব হচ্ছে 3। তাহলে আমার 3 এবং 6 যাবে গুণ। যোগ হচ্ছে তোমার 24কে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 8/4। আমার দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে তোমার 7/8। তাহলে আমার হর হচ্ছে 8। তাহলে সেক্ষেত্রে আমাকে 8 দিয়ে হচ্ছে 24কে ভাগ দিতে হবে। আমরা জানি যদি আমরা 8কে 24 দিয়ে ভাগ দিই তাহলে 3 8 24, আমরা ভাগফল পাবো 3। তাহলে আমার লব হচ্ছে 7। তাহলে 7 দিয়ে 3কে গুণ দিতে হবে। তৃতীয় ভগ্নাংশ যোগ হচ্ছে তৃতীয় ভগ্নাংশের লব। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে আমার নিচে 12, মানে হর 12 আর লব হচ্ছে 5। তাহলে সেক্ষেত্রে আমরা 12কে 24 দিয়ে ভাগ দেব। ভাগফল আসবে 12 দুগুণে 24 অর্থাৎ 2। তাহলে আমরা 2কে এর লব অর্থাৎ 5 দিয়ে গুণ দেব। আমরা যদি এখন গুণ দিই তাহলে গুণফলগুলো দাঁড়াবে 3 6 18, 3 7 21 আর 5 দুগুণে 10। এখন যে গুণফলটা পাবো নিয়ম অনুযায়ী আমরা এদেরকে যোগ দিব। তাহলে 18, 21 এবং 10কে তোমরা যোগ দাও। তাহলে আমরা পাবো 69, নিচে 24। দেখো এক্ষেত্রে আমরা নিচের হরটাকে প্রথমে সমহর বিশিষ্টে পরিণত করে নিয়েছি হরগুলো লসাগু নির্ণয় করে। তারপর সেটাকে প্রতিটা ভগ্নাংশের সাথে আলাদা করে প্রতিটা ভগ্নাংশের হরকে এই সমহর বিশিষ্ট যে সাধারণ হরটা আমরা নির্ণয় করেছিলাম লসাগুর মাধ্যমে তার সাথে ভাগ দিয়ে সে ভাগফলকে লবের সাথে গুণ দিয়ে প্রতিটি লবকে পুনরায় যোগ করে যে যোগফল পেলাম সেটা হচ্ছে আমাদের লব। আর যেটা আমরা লসাগু দ্বারা নির্ণয় করছি সেটা আমাদের হর। এভাবে আমরা একটা ভগ্নাংশের যোগ নির্ণয় করলাম। আশা করি এই পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না বা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি আরো একটা অঙ্ক দেখাই তাহলে আরেকটু বুঝবা। আরেকটা নেই, একটা পূর্ণ সংখ্যা একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ নেই। তাহলে বিভিন্ন ভাবে দেখালে হয়তো তোমাদের কারো মনে যদি কোনো সমস্যা বা কোনো অসুবিধা থাকে তাহলে সেটা হয়তো দূর হয়ে যেতে পারে। দেখো এখানে 6 যোগ 1 পূর্ণ 1 আছে এবং 6/7 আছে। এটি একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সাথে যখনই আমরা
যোগ করব তখন অবশ্যই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। আমরা জানি যে যখন মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয় তখন প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে হরকে সামনে পূর্ণ সংখ্যার সাথে গুণ দিতে হয়। গুণফল যা পাওয়া যায় তা লবের সাথে যোগ হয়। তাহলে আমরা ৭ কে যদি পূর্ণ সংখ্যা ১ দ্বারা গুণ দিই তাহলে ৭ কে ৭ এবং ৭ আর ৬ যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে ১৩। তাহলে আমাদের হর এখানে প্রথমে ৬ যোগ হচ্ছে ১৩/৭। যেহেতু এটা আমরা ভগ্নাংশে যোগ করছি, এখানে ৬ একটি পূর্ণ সংখ্যা, এখানে এই ভগ্নাংশ নয়। যেহেতু নিচে কিছু নাই অর্থাৎ হর নাই, আমরা ধরে নেব কিছু না থাকলে সেখানে ১ আছে। যদি ১ ও থাকে তাহলে এটি সমহর বিশিষ্ট হলো না। ১ এবং ৭ দুটো ভিন্ন ভিন্ন হর। তাহলে অবশ্যই প্রথমে আমাদেরকে একটি সমহরে পরিণত করে নিতে হবে। যেহেতু ১ এবং ৭ এর যদি লসাগু আমরা টানি তাহলে আমরা ৭ই পাবো। তাহলে আমরা ধরে নিলাম যে ৬ এর নিচে ১ আছে, তাহলে ৭ যখন আমার হর তখন নিয়ম অনুযায়ী আমি প্রথমটার হরের সাথে যে হরটা লসাগু দ্বারা নির্ণয় হয়েছে সেটা ভাগ দেব। ১ কে যদি ৭ দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল আসবে ৭। তাহলে যে ভাগফল পাবো সেটাকে আমাকে লব দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি যদি এখন ভাগফল যদি ৭ পাই তাহলে ৭ কে আমাকে ৬ দ্বারা গুণ দিতে হবে। প্রথম অংশের কথাটা বলছি। তো ৬ ৭ হচ্ছে ৪২। এবার যোগ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ ১৩/৭। তাহলে প্রথমে আমাকে আমার যে হরটা নির্ণয় হয়েছে লসাগু দ্বারা তার সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। আমার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ৭ এবং আমার লসাগু দ্বারা নির্ণীত হরও হচ্ছে ৭। যে ৭ কে ৭ দিয়ে ভাগ দিলে আমি ভাগফল পাবো হচ্ছে ১। তাহলে ১ দ্বারা আমার লব গুণ যাবে, অর্থাৎ ১৩ সাথে ১ গুণ যাবে। যদি ১৩ সাথে ১ গুণ দিই তাহলে আমরা গুণফল পাবো হচ্ছে ১৩ কে ১৩। নিয়ম অনুযায়ী এখন আমরা লবগুলোকে যোগ করে দেব। ৪২ এবং ১৩ যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো হচ্ছে ৫৫, নিচে হচ্ছে ৭। এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ। প্রথমত আমাদেরকে সমহরবিহীন যে যোগ ভগ্নাংশ থাকবে তাদেরকে সমহরে পরিণত করতে হবে। অবশ্যই সমহরে পরিণত করার পর আমরা প্রথমে হরগুলোর যে সমহর করার জন্য আমরা প্রথমে লসাগু নির্ণয় করি। হরগুলোর প্রদত্ত ভগ্নাংশ হরগুলোর আমরা লসাগু নির্ণয় করে সেই লসাগু যে ফলাফল আমরা পাই সেটা দ্বারা আমরা প্রত্যেকটা ভগ্নাংশ হরের সাথে ভাগ দেব। ভাগফলকে আমরা লবের সাথে গুণ দিব। গুণফল যেটা পাবো প্রত্যেকটা হরকে গুণফলগুলোকে একসাথে যোগ করে দেব। তাহলেই আমরা পেয়ে যাব ভগ্নাংশের যোগফল। বা এটাই হচ্ছে ভগ্নাংশের যোগ করার পদ্ধতি। আশা করি এটুকু বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা বা অসুবিধা বোধ করো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবে। আমি পুনরায় ক্লাসটা আবার তোমাদেরকে করে দেখাবো। আচ্ছা, আমরা একটু কঠিন জায়গায় যাই। আমি একটু তাড়াতাড়ি করছি। আমি তোমাদেরকে একটু লিখিত অঙ্ক করে দেখাবো যেটা তোমাদের টেক্সট বইয়ে আছে। যাতে তোমাদের কোনো সমস্যা অসুবিধা না হয় বাসায়, তোমরা অঙ্ক করে করতে পারো এবং নির্বিঘ্নে অন্যান্য গাইড বা হচ্ছে তোমার অন্যান্য যে সকল তোমাদের হেল্পিং বই আছে সেগুলোতে বিভিন্ন অঙ্ক আছে, সেগুলো যাতে তোমরা সলভ করতে পারো এজন্য আমি একটু লিখিত অঙ্কে যাচ্ছি। এই লিখিত অঙ্কটা দেখো। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20-এর 1/10 কুইন্টাল আমন ধান, 30-এর 1/20 কুইন্টাল ইরি এবং 10-এর 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? এটা আমাদের কত কুইন্টাল, যদি আমি তোমাকে বলি, তোমাকে আমি প্রথম ধাপে ধরো 5টা আম দিলাম, তারপরে 10টা লিচু দিলাম, 50টা কলা দিলাম।
তাহলে তোমার কাছে কতগুলো ফল আছে, এই প্রশ্নের উত্তর কি করবে তুমি? যোগ করে আমাকে দেখাবে, তাই তো? দেখো, এখানে বলেছে যে হচ্ছে একজন মানুষ তার জমি থেকে বছরে 3 বারে 3 ধরনের ধান পায়, তাহলে সে বছরে কত ধরনের ধান পায়? তাহলে অবশ্যই আমরা এটা যোগ করবো, যোগ করে বের করবো যে বছরে তিনি তার জমি থেকে কত কুইন্টাল ধান পেলেন। কিন্তু যেহেতু এটা ভগ্নাংশে দেওয়া আছে, সেহেতু আমরা ভগ্নাংশের পদ্ধতি অনুসারে এই যোগটাকে সম্পূর্ণ। দেখো, প্রথমে 20 হচ্ছে 1-এ 10 কুইন্টাল আমন, এর পরেরটা আবার 30-এর 1-এ 2 কুইন্টাল ইরি, এবং তারপরেরটা তার থেকে বেশি 10-এর হচ্ছে 1-এ 50 কুইন্টাল আউশ ধান। আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবো যে দেখো প্রত্যেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। আমরা জানি যে যখন আমাদের ভগ্নাংশের যোগ করার সময় মিশ্র ভগ্নাংশ থাকে, তখন মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, এবং যেহেতু এরা সমহর বিশিষ্ট নয়, তাহলে অবশ্যই আমাকে এই যোগফলটা নির্ণয় করার আগে এদেরকে সমহরে পরিণত করতে হবে। সমহর বিশিষ্ট হয়ে গেলে যে পদ্ধতিতে আমরা বাকি দুইটা নির্ণয় করেছি, সে একই পদ্ধতিতে আমাদেরকে এই ভগ্নাংশটা নির্ণয় করতে হবে। আসো আমরা ভগ্নাংশে চলে যাই এবং অঙ্কের কাজ শুরু করি। তাহলে প্রথমে আমরা বলবো যে আনফাই সাহেব তার জমি থেকে এক বছরে কতটা পেয়েছেন, কোন ধান কতটা পেয়েছেন, প্রথমে আমরা এটা লিখবো। তারপর যেটা করবো, অবশ্যই এটাকে মোট পরিমাণ যখন আমরা নির্ণয় করব, তখন ভগ্নাংশগুলোকে যোগ চিহ্ন দ্বারা পরস্পরকে সংযুক্ত করে আমরা নিব, এবং তারপরের ধাপে অবশ্যই আমাদেরকে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে হরকে সামনে যে পূর্ণ সংখ্যা থাকবে তা দ্বারা গুণ করতে হবে, এবং এদের গুণফলকে আমাদেরকে লব দ্বারা যোগ করতে হবে। তাহলে সেই হিসাব অনুযায়ী 10 একে আমাদের সামনে 20 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 10 হচ্ছে হর। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে 10-কে 20 দ্বারা 10-কে আমরা গুণ করব, তাহলে আমরা পাবো 200। 200 যদি আমরা গুণফল পাই, তাহলে গুণফলকে আমাকে লবে যোগ করতে হবে, লব দ্বারা। আমাদের লবে আছে 1, 200-র সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে হয়ে যাবে 201। তার আগে যেটা করবা যে লাইন বাই লাইনটা সুন্দর করে করবা অবশ্যই। এরপরে পরের ভগ্নাংশটাকে আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। পদ্ধতি একই, আমাদেরকে পূর্ণ সংখ্যাটি হর দ্বারা গুণ করতে হবে এবং গুণফল লব দ্বারা যোগ করতে হবে। আমরা গুণ করলে পাবো 600, যেহেতু সামনে 30 অর্থাৎ পূর্ণ সংখ্যা 30 আর নিচে হর হচ্ছে 20, 30 আর 20 গুণ করলে গুণফল হবে 600। আর উপরে যেহেতু আমাদের লব 1, সেহেতু গুণফলটা লবের সাথে যোগ করলে আমরা যোগফল পাবো হচ্ছে 601। এখন তৃতীয় ভগ্নাংশে হচ্ছে 10-এর 1-এ 50, তাহলে এক্ষেত্রে অবশ্যই এর হর 50-কে আমাদের সামনে পূর্ণ সংখ্যা অর্থাৎ 10 দ্বারা গুণ করতে হবে। আমরা যদি গুণ করি তাহলে আমরা গুণফল পাবো 500। নিয়ম অনুযায়ী গুণফলটা লবের সাথে যোগ করতে হবে, যোগ করলে আমরা যোগফল পাবো 501। তাহলে মোটামুটি আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেললাম। প্রথম ধাপে কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে। তবে ছাত্রছাত্রীরা যদি এটাতে মিশ্র ভগ্নাংশ না থাকে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশে তোমাদেরকে পরিণত করতে হবে না। তখন যেটা লক্ষ্য প্রথম ধাপে করতে হবে সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট কিনা। যদি সমহর বিশিষ্ট হয় খুব ভালো কথা, আমরা সরাসরি যোগে চলে যেতে পারবো। যদি সমহর বিশিষ্ট না হয়, তাহলে আমাদের প্রথম ধাপের কাজ হবে লসাগু নির্ণয়, হরগুলোর লসাগু নির্ণয় করে তাকে সমহরে পরিণত করা। দ্বিতীয় ধাপে আমাদের যে পদ্ধতি আমি দেখেছি যে ভগ্নাংশ যোগ যেভাবে করতে হয়, সেই পদ্ধতিতে তোমরা যোগ করে যাবা। এখন আমরা অঙ্কে ফেরত আসি। সেটা হচ্ছে যে আমরা এখন যেহেতু হরগুলো লক্ষ্য করে দেখো, হরগুলো সমহর বিশিষ্ট নয়, অতএব এদেরকে সমহরে পরিণত করতে হবে। 10, 20 এবং 50-এর আমাদেরকে
লসগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লসগুটা নির্ণয় করব। যদি আমরা এই লসগু নির্ণয় করি তাহলে আমি আলাদা করে লসগু এখানে দেখাইনি, যেহেতু তোমরা লসগু নির্ণয় করা শিখে গেছো, এই কাজটা তোমাদের থাকলো, তোমরা নির্ণয় করে দেখে নিবে আমি যেটা বলছি সেটার সাথে মিলছে কিনা। সেটা অবশ্যই নিজে নিজে বাসায় হরগুলোর লসগু নির্ণয় করবে। হরগুলোর লসগু নির্ণয় করলে লসগু আসবে হচ্ছে 100। আমাদের কাজ হচ্ছে যে হরটা আসলো সেই হরটা দ্বারা প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ করা এবং যে ভাগফল আসবে সেই ভাগফল দ্বারা লবকে গুণ করা। নিয়ম অনুযায়ী আমাদের প্রথমটা হচ্ছে 201-এর 10, অর্থাৎ আমার হর হচ্ছে 10, তাহলে আমি 10-কে 100 দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগফল পাবো 10, 10×100। তাহলে 201 10 দ্বারা গুণ যাবে। একইভাবে 20-কে যদি আমি 100 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফল পাবো 5, আমরা সবাই জানি। তাহলে অবশ্যই 5-কে আমাকে লবে যখন গুণ দিতে হবে, তার মানে লব হচ্ছে আমার 601, তার মানে 601 গুণ যাবে 5-এর সাথে। এরপরে ভগ্নাংশের হর হচ্ছে 50, অর্থাৎ 50 থেকে প্রথমে আমরা 100-কে ভাগ দেব এবং যে ভাগফলটা পাবো সেটাকে আমরা এই লব দ্বারা গুণ দেব। আমাদের যেহেতু লব 501, তাহলে আমরা 501-এর সাথে গুণ দেব হচ্ছে 2। সরি। আচ্ছা, এরপরে আমরা প্রথমে লবগুলোর সাথে যে কোন ফল প্রথমে নির্ণয় করব। যদি আমরা 201-কে 10 দ্বারা গুণ দিই তাহলে 201-কে 10 দ্বারা গুণ দিতে হবে, 601-কে 5 দ্বারা গুণ দিতে হবে এবং 501-কে 2 দ্বারা গুণ দিতে হবে। আমি সরাসরি গুণ করে যোগফলটা নির্ণয় করে নিয়েছি, তোমরা গুণ করে যোগফলটা নির্ণয় করে নিয়ে দেখবে। যদি যোগফল নির্ণয় করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 6017। এখন এটা যেহেতু আমাদের হর হচ্ছে 100 এবং লব হচ্ছে 6017, এখন আমরা এটা এই ভগ্নাংশকে আমরা এই জায়গায় রাখবো না, অপ্রকৃত ভগ্নাংশে রাখবো না, এটাকে পুনরায় মিশ্র ভগ্নাংশে পরিণত করবো। মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য হর দ্বারা আমার লবকে ভাগ করা লাগবে। যদি আমি ভাগ করি তাহলে ভাগফল দাঁড়াবে, পূর্ণ সংখ্যা আসবে 60 এবং উপরে আসছে তোমার অবশিষ্ট থেকে যাবে। যদি তোমরা 6017-কে ভাগ দাও তাহলে দেখবা যে অবশিষ্ট আসতে হচ্ছে 17। যেটা অবশিষ্ট আসবে সেটা আমার লব হবে, যেটা ভাগফল পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যায় যাবে এবং হরের জায়গায় থাকবে। এই হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশে পরিণত করার নিয়ম এবং এইভাবে আমরা ভগ্নাংশের যোগ সম্পূর্ণ করব। আশা করি এই ক্লাসটা বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা যদি কোনো সমস্যা বোধ করো বা অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি পুনরায় তোমাদেরকে ক্লাসটা বোঝাবো। আজ এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই বাসায় স্বাস্থ্যবিধি পালন করবে, সুস্থ থাকার চেষ্টা করবে এবং লেখাপড়াটা সঠিকভাবে চালিয়ে যাবে। আল্লাহ হাফেজ।